আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। পদত্যাগ করে দেশ ছাড়লেন। পদত্যাগ না করে দেশ ছেড়েছেন। এখানে সার্জিস পদত্যাগ করেছে, এখন পদত্যাগ করে কি হবে? যে ক্রুশিয়াল মোমেন্ট। ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। এটি আপনার সালাউদ্দিন ভাই নিশ্চিত করেছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি পালিয়ে যাচ্ছে। উপদেষ্টারা পালানো শুরু করছে, যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। আজকে বসলাম এর জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন যে এই সরকার একজন মাফিয়া সরকার, এই সরকার একজন সন্ত্রাসী সরকার, সন্ত্রাসী লাভবান করে। এখন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা, পুলিশ বাহিনী। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। সমন্বয়কদের ডাকে আর কেউ কখনো যাবে না, একজন মানুষও যাবে না। তারা আমাদের সাথে বেইমানি করেছে, বন্যার টাকার মতো জুলাই ফাউন্ডেশনের টাকা মেরে পালিয়েছে। এবার সমন্বয়কদের কঠোর সমালোচনা করলেন এক তরুণ। জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন সমন্বয়ক সার্জিস আলম, আর তারপরেই শুরু হয়েছে নানান গুঞ্জন। এক যুবক এবার দাবি করলেন বন্যার টাকার মতো জুলাই ফাউন্ডেশনের টাকা মেরে পালিয়েছে সার্জিস। তিনি আরো বলেন, সমন্বয়করা আমাদের যেই কথা বলে একতাবদ্ধ করেছিল তারা সেই কথা ভুলে গিয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেলেন সমন্বয়করা বা দেশ ছেড়ে পালাচ্ছেন সমন্বয়করা, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এটা কতটুকু সত্য নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই সমন্বয়করা সত্যি সত্যি কি দেশ থেকে পালিয়ে যাচ্ছেন বা পালিয়ে গেছেন নাকি এটা গুজব। আবারও একটি জরুরি সংবাদ নিয়ে লাইভে আসলাম, যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি পালিয়ে যাচ্ছে। উপদেষ্টারা পালানো শুরু করছে, যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী। এই 2 জন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু। যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে ইউনূসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু। সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাল্লাহ আমরা বলেছিলাম, আমরা আগেই বলেছি যে কষ্ট, দুঃখ, বেদনা, সমস্যা এগুলো সাময়িক। রাজনীতি করতে হলে 111-এর মধ্যে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে, এরকম ঘটনা হবে, এগুলো কোনো বিষয় না, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে। এগুলো সাময়িক বিষয়, কোনো সাময়িক বিষয়, এগুলো কোনো অ্যাক্সিডেন্টই, এগুলো কোনো বিষয় না, এগুলো বাদ। বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। আজকে বিকাল 4টার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ, এই 2 জন। তাদের সাথে গিয়েছে মোয়াজ্জেম এবং আব্দুল আহাদ। বাকিরাও ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে। আমি যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকল পর্যায়ের নেতা, গ্রাম থেকে নিয়ে উপজেলা, জেলা, ওয়ার্ড, নগর, মহানগর, সব জায়গার নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন, কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না।
আপনারা সবাই নেতা, একজন কর্মী আমার নেতা, গ্রামে গঞ্জে যে যেখানে আছেন প্রত্যেকে সবাই সবার নেতা। এখানে কোনো বিষয় না যে কে নেতৃত্ব দিবে, কে অর্ডার দিবে, আপা অর্ডার দিলে আমি এটা করবো, আপা অর্ডার না দিলে এটা করবো, এগুলো কোনো বিষয় না। আমরা প্রত্যেকে নেতা, আপনারা আমাদের নেতা। আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে, বাংলাদেশ আওয়ামী লীগ বিনির্মাণ হবে। আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে, আওয়ামী লীগ নিফর্ম হবে, আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চালাবে। আপনারাই হচ্ছেন প্রত্যেকটি যারা আপনারা নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, আপনার এই নেতা। এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে, নেতৃত্ব তৈরি হবে। আপনারা নেতৃত্ব দিবেন, এই দেশকে ইউনূসের হাত থেকে রক্ষা করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিকভাবে এবং যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন, যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন, রেডি থাকবেন। আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন। ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয়। ইনশাল্লাহ আমাদের অচিরে আমরা যদি যে মেকানিজম হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি, সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো জন্য অপেক্ষা না করে, কারো সাথে কেউ না লেগে, কারো পিছনে কেউ না লাগে। আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আওয়ামী লীগের কোন নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা রাখবেন না। যদি কোনো বেদনা আওয়ামী লীগের যদি কোনো নেতৃবৃন্দের, বঞ্চিত অবহেলিত কোনো নেতৃবৃন্দের যদি কোনো ক্ষোভ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে এই রাজনীতিতে কিছু পাইনি। তারপর আমি বলবো যে আমাদের আজকের এই দিনে আমাদের কারো প্রতি কোনো দুঃখ, বেদনা, কষ্ট, ক্ষোভ কোনো কিছু নেই। সবাই আমাদের ভাই। নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না, নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না, নিজের ভাই নিজের সাথে ঝগড়াঝাটি করে না, করে। আওয়ামী লীগ যা করে সেও আমার ভাই, আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে, হয়েছে, এগুলো আমাদের সব ভুলে যেতে হবে। একটাই টার্গেট, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে। দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। শুক্রবার দিনগত রাতে এমন গুজবের সয়লাব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ রাতে একাই 3টি গুজব ছড়ান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। রাত 1:35 নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, সব ভাগতাছে কেন? এর ঘণ্টাখানেক পরেই আরও একটি স্ট্যাটাস দেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক, যেখানে তিনি দাবি করেন সার্জিস আলম ব্যাংকক, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় এবং উপদেষ্টা আসিফ নজরুল দুবাই। অর্থাৎ তারা যে পালিয়ে গেছেন এমন ইঙ্গিত দিয়ে স্ট্যাটাসটি লেখা হয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এর মাত্র 9 মিনিট পর আরও একটি স্ট্যাটাস দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা। এবার তিনি প্রশ্ন করেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কোথায়? এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তার ওই স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন 10,000-এর বেশি মানুষ। এদিকে ফেসবুকে এমন গুজব ছড়ানো এবং কোনো যাচাই বাছাই ছাড়াই সেগুলোকে শেয়ার করায় সমালোচনা ও হাস্যরসের শিকার হয়েছেন সিদ্দিকী নাজমুল আলম সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর কদর উদ্দিন শিশির সিদ্দিকী নাজমুল আলমের পোস্ট শেয়ার করে লিখেন, ভোর রাতে ঘুম ভাঙার পর টের পেলাম ঢাকার রাস্তায় কোনো মানুষ নেই, সবাই পালিয়ে গেছে শহর ছেড়ে। আমিও সকালে ঢাকা ছাড়ব। এদিকে নাজমুল ভাইয়ের সাথে জামাতে তাহাজ্জুদ আদায় শেষে ভোর 6টায় ধানমন্ডিতে ফুল দিতে যাবে বড়াপা। বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক শাহেদ আলমও। লিখেছেন, আপার লোকজনের নাকি রাতে ভালো ঘুম হয়নি, ঘটনা কি, কিছু কি মিস করলাম? আর এমডি মিনহাজুল ইসলাম নামের একজন সাধারণ ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,
শেষ পর্যন্ত গুজবের ওপর থেকেও বিশ্বাস উঠে গেছে আমাদের। শফিকুল ইসলাম। ইতিমধ্যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা একটি আহ্বান জানিয়েছে যে গোটা বাংলাদেশে তারা একটি আন্দোলন ডাক ইতিমধ্যে তারা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। এটি সালাউদ্দিন ভাই নিশ্চিত করেছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ঘুরে যাচ্ছে বাংলার রাজনীতির মোড়? তাহলে কি অবশেষে সেই শেখ হাসিনার কথাই সত্য হলো? এমনটাও তো হতে পারে যে শেখ হাসিনা উনি নিজে থেকেই এই সকল কিছুর সেট আপ দিয়ে উনি ভারতে চলে গেছে শুধু দেখার জন্য আসলে এদেশের শত্রু কারা। বা শেখ হাসিনা যে এই কথাটা বলেছে যে এটা কিন্তু কোটা আন্দোলন না, এখানে শত্রুরা প্রবেশ করেছে, ছাত্রদেরকে তারা হত্যা করবে, এটি কিন্তু শেখ হাসিনা নিজের মুখের কথা ছিল। তাহলে শেখ হাসিনা কোথায় হত্যার নির্দেশ দিয়েছে? কোথাও দিয়েছে? কোথাও তো দেয়নি। এরকম কিন্তু রেকর্ড বা এরকম কিন্তু প্রমাণ এখনো পর্যন্ত কিন্তু কেউ দেখাতে পারেনি যে শেখ হাসিনার নির্দেশে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে যে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত যে মামলাগুলো হয়েছে এগুলো ইতিমধ্যে মামলাগুলো তুলে নেওয়ার জন্য কিন্তু আইন উপদেষ্টা বলেছে আসিফ নজরুল। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে শেখ হাসিনার কথাটাই অবশেষে সত্যি হলো যে আসলে এই বাংলাদেশে গণ অভ্যুত্থান বলি যাই বলি এদেশে কিছুই হয়নি, শুধু শেখ হাসিনা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্যই উনি শুধু পদত্যাগের বান করে উনি ভারতে চলে গেছেন। একজন সাংবাদিক ইতিমধ্যে বলেই ফেলেছেন যে আপনি কি মনে করেন শেখ হাসিনা ভারতে চলে গেছে আসার রাস্তা ক্লিয়ার করে তারপরেই সে চলে গেছে? এগুলো আসলে রহস্যময় ঘেরা কিছু কথা যখন আমরা শুনি তখন আসলে আমরা এগুলো বুঝতে পারি যে আসলে শেখ হাসিনা কেন ওই সময় বারবার বলেছিল। শেখ হাসিনা তো এটাও বলেছে যে কোমলমতি শিক্ষার্থীদেরকে তারা ইতিমধ্যে ব্যবহার করতেছে। ডিবি প্রধান হারুনও বলেছিল যে ইউনূস বাংলাদেশে ইউনূসকে তারা প্রধান উপদেষ্টা বানাতে চায়। এরকম অনেক তথ্যই কিন্তু আগে ফাঁস হয়েছে। ব্যারিস্টার সুমন বলেছে যে তোমরা ক্ষমতা নিয়ে কাকে দিবা, কার হাতে দিবা, এটাও কিন্তু তারা আগেই জানতো যে এরকম একটি প্ল্যান ইতিমধ্যে বাংলাদেশে হয়েছে। এগুলোর আভাস কিন্তু তারা আগে পেয়েছিল। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে এই দেশকে নিয়ে কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে, যা কিনা আমরা সাধারণ জনগণ যারা রয়েছে দেশের তারা সেটি বুঝতে পারেনি। হয়তো অনেক দিন পর বা কয়েক মাস পর তারা সেটি বুঝতে সক্ষম হয়েছে। আপনি ধরেই নিতে পারেন যে ইতিমধ্যে উপদেষ্টারা আস্তে আস্তে সব পালাবে। তারা ইতিমধ্যে একজন 1000-2000 কোটি টাকার মালিক ইতিমধ্যে তারা হয়ে গেছে এবং কি তারা বিদেশে গিয়ে আরাম আয়েশে তারা তাদের জীবনযাপন তারা উপভোগ করবে এবং কি তারা হিউজ পরিমাণের অর্থ বাংলাদেশ থেকে তারা পাচার করে ইতিমধ্যে নিয়ে গেছে এবং কি তারা এই টাকা দিয়ে তাদের পরিবার সহ তারা মোটামুটি তাদের আজীবন তারা মৃত্যুর আগ পর্যন্ত চলার মতন যেই অর্থের প্রয়োজন সেগুলো তারা ইতিমধ্যে এই 5 মাসে তারা ইনকাম করে ফেলছে। এখন যদি তারা বিশ্বের উন্নত যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা স্থায়ীভাবে বসবাস করতে পারবে, কিন্তু দিন শেষে কারা হবে? এদেশের সাধারণ জনগণ। তাদের পকেট কেটে ইতিমধ্যে টাকা নেওয়া হয়েছে ব্যাড ট্যাক্সের নাম দিয়ে এবং কি যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। তাদেরকে 10টি টাকা সহযোগিতাও দেওয়া হয়নি, প্লাস তাদের নামে যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেখান থেকেও কিন্তু তাদেরকে কিন্তু অর্থ দেওয়া হয়নি। তার মানে সার্জিস মলম বিক্রেতা সে ইতিমধ্যে পদত্যাগী করে ফেলছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আসলে তারা ইতিমধ্যে পালানোর যে রাস্তা তারা সেগুলো তৈরি করতেছে। তারা ইতিমধ্যে জানে যে এই দেশে কি হবে এবং কি আগামীতে কি হবে এটাও তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে। তার মানে তারা যে এই রাষ্ট্রের শত্রু, দেশের জনগণের শত্রু, রাষ্ট্রের শত্রু, তারাও ইতিমধ্যে সেটি খেয়ে ফেলেছে যে আমরা আর আমাদের রক্ষা নাই, কারণ আমাদেরকে বাঁকতেই হবে, পালাইতেই হবে, নাইলে এছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা নেই। আপনি দেখতে থাকেন সামনে কি হয়। অনেকগুলো দেখবেন ইতিমধ্যে পালিয়ে গেছে, সামনে দেখবেন আরও অনেকগুলো পালাবে বাংলাদেশ থেকে।
তখনই বুঝতে পারবেন যে তারা কত বড় বাটপার এবং কি টাউট ছিল। এদেশের মানুষের মন নিয়ে তারা ছিনিমিনি খেলছে, জনগণের আপনার ইমোশনকে তারা কাজে লাগিয়ে তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলো সামনে দেখেন না কি হয়, তাইলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনার কথাই অবশেষে সত্যি হলো। শেখ হাসিনা যা বলছিল তাই সঠিক। এখানে সার্জিস পদত্যাগ করেছে, এখন পদত্যাগ করে কি হবে? যেই ক্রুশিয়াল মোমেন্টে তাদের সেবা প্রয়োজন ছিল, সেই সময় সেবা না দিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় সেমিনারে প্রোগ্রামে গিয়েছে, অথচ দায়িত্ব দেওয়া হয়েছিল জুলাই ফাউন্ডেশনের। তাহলে জুলাই ফাউন্ডেশনের একটা লোকের এত জায়গায় প্রোগ্রাম সেমিনার করার সুযোগ আছে কিনা? তাহলে প্রোগ্রাম সেমিনারে যদি করবে তাহলে কেন দায়িত্ব নিল? আজকে 6 মাস পর দায়িত্ব নিয়ে রাখলেই কি, ছাড়লেই কি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে পারবে কেউ? আমাদের কিছু জায়গায় স্পষ্ট কথা রয়েছে, সবাই ক্ষতিপূরণ চায় না। কিছু মানুষ পা হারিয়েছে, কিছু মানুষ হাত হারিয়েছে, জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, পঙ্গুত্ব বরণ করেছে। এই মানুষগুলোকে তো স্পেশাল কেয়ারিং দিতেই হবে, তাদের জীবন ভর চলার মতো একটা ব্যবস্থা করে দিতে হবে। যে মানুষটা চোখ হারিয়েছে তার সঙ্গে আর কি তুলনা করা যায় বলেন? আর কি ত্যাগ করতে বলছেন তাকে? আমরা এমনও কিছু আছে যাদের চোখের চিকিৎসাটা দেশের বাইরে নিয়ে গেলে একটু হয়তো ভালো হবে, ওই মানুষগুলো ঘুরছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। আমরা শুধু যারা কাজ করছেন তাদেরকে বলছি যে ভাই, আপনি অনেক বড় নেতা, আপনি সময় পান না, তা আপনি এই কাজটা কেন নিয়ে রাখছেন? আপনি এই যে জুলাই ফাউন্ডেশন, তারপরে চিকিৎসা উপকমিটি, এদেরকে ফোন দিবেন, জীবনেও এরা কোনো সময় ফোন ধরবে না। আপনি ফোন দিতে দিতে শহীদ হয়ে যাবেন, কেউ ফোন ধরবে না। তাহলে এই লোকগুলোকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন কি? আমাদের কাছে এও অভিযোগ আছে যে জুলাই ফাউন্ডেশনে মুগ্ধর ছোট ভাই স্নিগ্ধ ওর আত্মীয় স্বজনকে নিয়ে আসে এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ দিছে। তো এটা তো কথা ছিল না। মানে কি, যে যখন দায়িত্ব পাবে তখন সে আমানতের খেয়ানত করবে। আমরা কিন্তু এটা চাই না। এই জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র ওই আবু সাইদ নিহত হয়নি, মুগ্ধ নিহত হয়নি, তাদের মতো আরও অনেকে যেই নিহত হয়েছে হয়তোবা তার সুবিধা ওঠে নাই, তার সাহসিকতা কতটা দুর্দান্ত ছিল এটাকে আমরা জানি, কতটা ভয়ঙ্কর ছিল আমরা জানি। তো এগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে না। শুধুমাত্র কিছু শহীদকে নিয়ে সবাই তাদেরকে দেখতে যায়, সবাই কিছু হলে রংপুরে দৌড়ে যায়, মুগ্ধর কাছে দৌড়ে যায়, আবু সাইদের কাছে দৌড়ে যায়, ওয়াসিমের কথা নেয়, কিন্তু আরও কতগুলো মানুষ, কতগুলো শিশু, আমাদের হিসাব অনুযায়ী 27 জন শিশু নিহত হয়েছে। একজন শিশুর ছবি কেউ পোস্ট করলো না কেন? আমরা জুলাই গণ অভ্যুত্থানে চাইলেই একটা সুন্দর ব্যবস্থাপনা করতে পারি। আমরা খুব বেশি টাকা প্রয়োজন না, চাইলেই এখান থেকে মানে 2-4-5 হাজার আহত যারা আছে ওদেরকে একটা সুন্দর জীবন দেওয়া যায়। চাইলেই আহত যারা আছে ওদেরকে, পঙ্গু হয়েছে ওদেরকে একটা দোকান করে দেওয়া যায়। চাইলেই নিহতদেরকে কিছু ব্যবস্থা করা যায়। 30 লক্ষ টাকা দেওয়ার কথা প্রথমে ঝোঁকের মাথায় বলে ফেলছে, দেওয়ার নাম গন্ধ নাই। এগুলো কবে দেবে আমরা জিজ্ঞাসা করছি। নিহতদের পরিবাররা আজকে এখানে প্রোগ্রাম করলো, তারা আজকে যেটা বলছে, প্রথম তাদেরকে গুরুত্ব দিত, মূল্যায়ন করত, এখন তাদেরকে আর কেউ গুনেও না, তাদেরকে কোনো জায়গায় গেলে বসতে দেয় না। এগুলো কেন হচ্ছে? এগুলো জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী। সারাক্ষণ জুলাই স্পিরিট নিয়ে মানে মার্কেটিং করছে, জুলাই স্পিরিট বেচে বেড়াচ্ছে। জুলাই স্পিরিটের দোকানদারদেরকে কিন্তু এই আহত এবং নিহতদের পরিবাররা মানে দৌড়ানি দেবে, এমন দৌড়ানি দেবে তারা চিন্তাও করতে পারবে না। সমন্বয়ক বনাম বিএনপি, বৈষম্য বিরোধী বনাম বিএনপি, ডক্টর ইউনূস মোহাম্মদ বনাম বিএনপি, আমরা মোটামুটি এভাবেই আপাতত বলতে পারি। কারণ বিশ্ব পরিসরে গিয়ে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছেন, এতে কিছুটা কি বলা হয় যে ধরেন বিএনপির জন্য সুসংবাদ বলবো নাকি পরবর্তী সময় এই দোষটা বিএনপির কাঁধেই পড়বে। যে যেমন ধরেন যে আমরা তো চাইছিলাম এত শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান ঘটেছে, বাংলাদেশকে নিয়ে যে নতুন স্বপ্ন আমরা দেখেছিলাম, বিএনপির জন্য পারি নাই ভাই। কেন?
কারণ বিএনপি নির্বাচন নিয়ে এমন একটা অবস্থানে চলে গেছিল যে এই অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পড়ে আপনার নির্বাচন দিয়ে দিয়েছে। জনগণের উপরে একটা কি বলা হয় যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো হু ইজ জনগণ? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জনগণের একটা বিশাল অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে। আমি বলি কিভাবে বিপক্ষে? নির্বাচন ইস্যুতে এখন বিএনপি সমর্থিত যারাই আছেন তারা এই অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছেন না, আওয়ামী লীগ করছেই না। তো আপনি যদি রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাবেন তাহলে আওয়ামী লীগ বিএনপির বাহিরে এই দেশের জনগণ বলতে যে অংশটা আছে এটা জামাত ইসলাম, জাতীয় পার্টি তো এটা আওয়ামী লীগের পক্ষে আছে। তাহলে আপনি জনগণের অংশ কতটুকু পাচ্ছেন? ম্যাক্সিমাম 20 to 30%, তাই না? তো সেই হিসাবে আপনার নির্বাচন নিয়ে সবাই কিন্তু চাচ্ছে। আওয়ামী লীগের মূল কথায় বিএনপি যখন চাচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জেনেভাতে এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক কনভারসেশন উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অনুষ্ঠানে তিনি বলছেন যে যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি তো সেই ক্ষেত্রে এবছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি। কিন্তু এই অংশটাই সবসময় প্যাচ লাগে। কিন্তু যদি জনগণ বলে না না আমরা বড় পরিসরের সংস্কার চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরও সময়, যেটা 6 মাস হতে পারে। তিনি বলছেন যে জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে 2026-এর মাঝামাঝি, আর ছোট ধরনের সংস্কার হলে এবছরের শেষ নাগাদ নির্বাচন হবে। তো আমরা তো এটারে মোটামুটি বড় আর ছোটর মাঝখানে যেটা আছে মিডিয়াম বড় ছোট, হ্যাঁ নাকি কি মানে ধরেন 6 মাসে কি আরও অনেক অংশ হয়ে যাবে সংস্কার, এমন প্রশ্ন কিন্তু বিএনপির প্রশ্ন। তো তার এই বক্তব্য তিনি যেটা দিয়েছেন যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ এবং বিভিন্ন রাজনীতির সঙ্গে আলাপ আলোচনা করা হবে। কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে সেগুলি বাস্তবায়ন করা হবে। সব দল এবং নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে আপনার জুলাই চার্টার করা হবে। জুলাই চার্টারের ভিত্তিতেই নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব। জনগণ কী ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না। বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম দাবি করে তিনি বলছেন, আমি তরুণদের বলেছি তোমরা পুরনো প্রজন্মকে ফলো করো না, আমরা অনেক ভুল করেছি। তো এখানে হু ইজ দ্যাট মানে পুরনো প্রজন্ম? রাজনীতির দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি। তো ভোটারের বয়সটাও তিনি আপনার 16 হওয়া উচিত তিনি মনে করছেন, আর 16তে ম্যাচিউরিটি নাকি চলে আসে, তিনি বলছেন যে 16তে হবে। এখন 16তে করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল করে, যদি না এখন তারা করবে, ফেব্রুয়ারিতে মাঠে নামতে যাচ্ছে, 21-এ এমপি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সো সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ভোট ব্যাংক বৈষম্য বিরোধীদের জন্য তৈরি হবে। আবার বিপরীতে এটার একটা অ্যাডভান্টেজ বিএনপি বা জামাত ইসলাম সহ যারা আছেন তারাও পাবেন। এখন মোট কথা হচ্ছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটা বোঝাই যায় যে অনেকটা ক্ষোভের উপরে, কেননা তিনি ক্ষমতায় বসার পরে বলছিলেন যে 53 বছরের ইতিহাসে একটা নতুন সুযোগ আসছে, এই সুযোগ যদি মিস হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তাহলে বাংলাদেশকে আর কখনোই সংস্কার করা সম্ভব হবে না। কারণ ডক্টর ইউনূস যে পরিমাণ জনসমর্থন পেয়েছিলেন একদম বিগিনিং লেভেলে, সেইটা আস্তে আস্তে কিন্তু হারাই যাচ্ছে। ইউনূস সাহেবের হারানোর মেন রিজন হচ্ছে আপনার এই মুহূর্তে সরকারের পলিসিগত অনেক জায়গাতে অনেক ঝামেলা আছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ভ্যাট ট্যাক্সের ইস্যু চলে আসছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আছে বিভিন্ন জায়গায়। আবার যেই শক্তিটা একত্রিত করেছিল সারা বাংলাদেশকে আওয়ামী লীগের বিপরীতে, সেই শক্তিটা নিজেরাই একে অন্যকে মারে, একে অন্যের বিরুদ্ধে মামলার অবস্থান নিচ্ছে, তারপর হচ্ছে কমিটি নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, আবার মানে নানান ধরনের মোটামুটি আমরা দেখছি যে সর্ব অঙ্গে একটা ব্যথা টাইপের অবস্থান তৈরি হয়ে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত নেটিজেনরা ভাবছেন যে তিনি আসলে ক্ষোভে রাগে, যদিও তিনি খুব বেশি কথা বলেন না, কারণ তাকে নিয়ে যে যত সমালোচনা করুক তিনি অনেকটা নীরব থাকেন। তো তার এই সিদ্ধান্তটা আসলে তার মন খুশি হওয়া যে সিদ্ধান্ত, যে না
আমারে বসাইছিল জনগণ, তো আমি মন মতো বাংলাদেশটা আগায় নিতে পারছি বা সংস্কার করছি যেন আগামী প্রজন্ম আমাকে মনে রাখে। বিষয়টা কিন্তু এরকম হবে না যদি এখন নির্বাচনের ইস্যুটা আসে। আর নির্বাচনের ইস্যুটার পিছনে বিএনপিকেই সবচেয়ে বড় ওয়ান কাইন্ড অফ একটা অবস্থানে নিয়ে যাচ্ছে, বা বিএনপির অবস্থানটা সামনে আসছে যে কি বলা যায়, যে ধরেন দ্রুত নির্বাচন, এটা শুধুমাত্র বিএনপির এই মুহূর্তে চাওয়া। জামাত কৌশলী ভূমিকায় হাঁটছে, আর বাকিদের অবস্থা তো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো দেখা যাক কি হয়, তবে বিএনপি নির্বাচনেই যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বিএনপি আওয়াজ দিয়েছে যদি নির্বাচন লইয়া তালিবালি চলে তাহলে জুলাই আগস্টের দিকে আবার রাজপথে নামারও কিন্তু একটা ঘোষণা। বিএনপি মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালের বিবিসির সাক্ষাৎকারের পর রাজনীতির মাঠে বেশ খানিকটা চাপানুতোর চলবে এটা ধারণাই করা যাচ্ছিল, কিন্তু রীতিমতো বোমা ফাটানো হলো, এবং এই বোমার সবচেয়ে বড়টি ফাটিয়েছেন জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা। অন্য আরেকজন ছাত্র উপদেষ্টা জনাব সজীব ভুঁইয়াও কথা বলেছেন, ছাত্রদের অন্যান্য সংগঠনগুলো যারা আছে তাদের দিক থেকেও কথা বলা হয়েছে, এবং আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে সংঘাত তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা যাচ্ছে। এটা প্রায় মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়, এবং যেভাবে প্রতিক্রিয়াগুলো এসছে সেই প্রতিক্রিয়া তার ইন্ডিকেশন বহন করে। প্রধান আলোচনার মানুষ হচ্ছেন আজ জনাব নাহিদ ইসলাম। তার পুরো স্টেটাস আপনারা অনেকেই দেখেছেন, দেশের মিডিয়াগুলো সেটা পাবলিশ করেছে, এটা করারই কথা। সেটা নিয়ে আমি একটু প্রতিটা বাক্য পড়ে সেটা নিয়ে আমার বক্তব্য বলার চেষ্টা করব। তার আগে ছাত্ররা অন্যরা কে কী বলছেন, এবং খুব মজার ব্যাপার, আজকে দ্য ওয়ে ওনারা সবাই প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা আদতে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইপোথিসিসকেই প্রমাণ করে। তার আগে একটা ছোট্ট অফ টপিক, সেটা হচ্ছে জামায়াত আমির ডাক্তার শফিক ওনার একটা বক্তব্য একই রকম, যে ছাত্ররা যদি ওখানে থেকে দল গঠিত হয় সেটা তাদের সরকার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে, এই আলাপও করেছিলেন, কিন্তু তখন তার বিরুদ্ধে আবার এইভাবে প্রতিক্রিয়া দেখানো হয়নি যেটা এখন দেখানো হচ্ছে। যাই হোক, আমি ছাত্ররা কে কী বলছেন কয়েকটা কথা একটু পড়তে চাই। ছাত্র দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে সিগনিফিক্যান্ট দুজন, জনাব সার্জিস আলম ইনফ্যাক্ট জনাব নাহিদের স্টেটাসটা শেয়ার করেছেন। এরপর আবার কিছুক্ষণ পর লিখছেন নাহিদ ইসলামের আজকের পোস্টটা দিনে 3 বার করে আগামী 7 দিন পড়বেন। উনি প্রেসক্রাইব করেছেন আমাদেরকে, সবার প্রতি এই আহ্বান জানিয়েছেন। আমি অবশ্য নাহিদ ইসলামের পোস্টটা কয়েকবার পড়েছি, 3 বার তো পড়া হয়েছে, 7 দিন পড়ব কিনা জানি না। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, উনি বলছেন গণ অভ্যুত্থানের অঙ্গীকার ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ ও একটি গণতান্ত্রিক অংশগ্রহণমূলক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। 3 তারিখের লাখো জনতার সামনে নাহিদ ইসলাম সাহসিকতার সঙ্গে এই ঘোষণা প্রদান করেন। এখন বাস্তবে রূপ দেওয়ার সময় এসছে, গণপরিষদ নির্বাচন ইত্যাদি ইত্যাদি। পরে বলছেন জনগণের এই ঐতিহাসিক লড়াইয়ে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বাধা প্রদান মেনে নেওয়া হবে না। অবশ্যই জনগণই সকল ক্ষমতার উৎস এবং এই অভ্যুত্থানের মাধ্যমে সেই সত্য প্রতিষ্ঠিত। জনাব পাটোয়ারি তিনি অবশ্য সাম্প্রতিক সময়ে জিয়াবাদ মুজিববাদের সাথে মিলিয়ে বিতর্কে এসছেন, সেটা নিয়েও অনেকে কথা বলছেন। উনি মওদুদিবাদ বাদ দিয়েছেন অবশ্য। জনাব হাসনাত আবদুল্লাহ কি বলছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তিনিও জনাব নাহিদ ইসলামের পোস্টটা শেয়ার করেছেন, তারপরে লিখছেন যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আঁতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেফতারের পর কে কার জন্য তদবির করছে এই খবর আমাদের কাছে আছে। এটা মোটা দাগে বিএনপিকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। আমরা বুঝতে পারি, কেউ বলবেন যে বিএনপি গায়ে নেবে কেন না, যাই হোক আমরা অত ধানাই পানাই না করে সহজ কথাই বলি, বিএনপিকে উদ্দেশ্য করেও বলছেন। এবং লাস্টে যে কার কে কী করছে না করছে, আসলে খবর অনেকেরই, অনেক খবর অনেকের কাছে আছে। এই ধরনের চ্যালেঞ্জ, এই ধরনের হুমকি,
সেগুলো আসলে আমার কাছে মনে হয় ভালো কিছু না। খবর বেরোতে শুরু করলে অনেক দিকের খবর বেরোবে ফর শিওর। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন, কারণ এই দুজন সরকারের, এবং এর মধ্যে জনাব নাহিদ ইসলাম তার স্টেটাসটা এই সবাই শেয়ার করছেন এবং এটা অত্যন্ত ডিটেইলড একটা বক্তব্য, সেই বক্তব্য নিয়ে কথা বলবো। তার আগে আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি বলছেন সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি / সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ করা অনুচিত, জনাব আসিফ মাহমুদ বলছেন। এবং একই ইঙ্গিত জনাব নাহিদের বক্তব্যতেও আছে। ইনফ্যাক্ট এগুলো নিয়ে কথা বলতে থাকলে তদবিরের প্রশ্নে, নিয়োগের প্রশ্নে এন্তার কথা বেরোবে। যাই হোক, তারা সেটাকে ইন্ডিকেট করছেন এবং আমি জনাব নাহিদের বক্তব্যের পর এই ব্যাপারে খুব ডিটেইলড কথা বলতে চাই। এবার নাহিদের বক্তব্য এবং জনাব নাহিদ সম্পর্কে একটা ইন্ট্রো দিয়ে দেওয়া ভালো। আমি বহুবারই তার কথা বলেছি আমার ভিডিওতে, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। তার প্রতি কেউ বলতে পারেন আমার বায়াস আছে, কিন্তু আমি আসলে এই মুভমেন্টের পোস্টার বয় মনে করি তাকে। আমাদের মেইন ফেস, আমাদের 24 সালের প্রধান ফেস জনাব নাহিদ, এবং ভবিষ্যতে তার পলিটিক্যাল ভবিষ্যৎ কী আছে আমি জানি না, তার উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ আমি কামনা করি। কিন্তু নাও যদি হয়, এই 24-এর এই ইতিহাস মিথ্যে হয়ে যাবে না। এবং উপদেষ্টা হওয়ার পরও উনি রিলেটিভলি তার বয়সের তুলনায় খুবই ম্যাচিউরিটির পরিচয় দিয়েছিলেন। ইট ওয়াজ এক্সেলেন্ট। আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। কিন্তু আজ গতকাল উনি যে স্ট্যাটাস দিয়েছেন আমার কাছে ভীষণ ইম্যাচিওর মনে হয়েছে এবং উনি একটা ডিজাস্টার করেছেন, আমি এভাবেই বলতে পারি। এবং উনি এইসব স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে এবং বাকিরা সবাই যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, ওই যে বলছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইপোথেসিসকে প্রমাণ করছেন। তারও আগে একটা কথা, বিএনপি মহাসচিবের এই ধরনের একটা বক্তব্য আমি তো মনে করি কিভাবে প্রতিক্রিয়া দেখানো হবে সেটা পুরো সরকার এবং ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে আছেন, তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেছেন, এখনও দেশে ফেরেননি। তার আগেই তারা দুজন উপদেষ্টা এভাবে স্ট্যাটাস কেন দিয়ে দিলেন, আমরা এই প্রশ্ন করতে পারি। ওনারা সরকারে আছেন, এটা তাদের বুঝতে হবে। প্রায় একটা কথা বলি, বয়স কম তাই ভুল করতে পারেন। রাষ্ট্রের সরকারের চেয়ারে বসে এই কথাগুলো বলা যায় না, উপদেষ্টা চেয়ারে বসে এই কথাগুলো বলা যায় না, কোনোভাবেই যায় না। তারা নেমেছেন, দেশের ক্ষমতার জায়গায় আছেন, ভবিষ্যতে আর অনেক কিছু হতে পারে, সুতরাং এগুলো মানা যাবে না। আমি তো মনে করি ফুল ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিয়ে 2-3 দিন 4 দিন পর এটার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা জানাতে পারতেন। এমনকি সেটা যদি তারাও জানাতেন, কিন্তু সবচেয়ে ভালো হতো এটা সরকারের জানালে। কিন্তু আমি যদি এখন পাল্টা প্রশ্ন করি, ডক্টর ইউনূস যদি কনভিন্সড হন নির্বাচনের আগে রাজনৈতিক দলে এই 3 ছাত্র উপদেষ্টা যাক বা না যাক তাদের পদত্যাগ করতে হবে, তারা কি সেটা রেজিস্ট করবেন? তারা কি সেটা কঠোরভাবে ঠেকানোর চেষ্টা করতে রাস্তায় নামবেন? আমি জানি না। এই সিদ্ধান্ত তো ক্যাবিনেট কম্বাইন্ডলি নিতে পারে, ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবেও নিতে পারেন। যাই হোক, এটা সেকেন্ড মোস্ট ডিজাস্টারাস স্ট্যাটাস বাই এনি স্টুডেন্ট অ্যাডভাইজার। প্রথমটা নিশ্চয়ই মাহফুজ আলমের ভারতের ভূমি দখল করে তিনি যে বৃহত্তর বাংলার কথা বলেছিলেন সেটা, এটা সেকেন্ড ওয়ান। আমি পড়ছি, প্রতিটা বাক্যই পড়তে চাই, প্রায় বলি যে এটা একটা রেকর্ড থাকুক, ভবিষ্যতে কখনো কেউ দেখতে চাইলে যাতে সামনে সহজে রেডিমেড পান। আমি পড়ছি, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11 বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। অনেকগুলো অভিযোগ, আসবো সেই জায়গায়। 1-11 আরেকটা 1-11 ঘটাতে চায় বিএনপি। আসছি, ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে।
5 আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে। আমরা 3 আগস্ট থেকে বলে এসেছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। ওই সময়গুলো নাহিদ সত্যিকার অর্থে জাতির আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিলেন। আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলো, আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত হয়। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে, এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি জাতীয় সরকারে গেলে ভালো হতো, কিন্তু বিএনপির জায়গা থেকে তারা হয়তো ভেবেছেন, যেটা জনাব নাহিদ বলছেন, হতে পারে যে সেই ক্ষেত্রে সরকার দীর্ঘায়িত হতো এবং বিএনপি যেহেতু এককভাবে ক্ষমতায় আসতে পারে এবং তার নেতৃত্বে একটা জাতীয় সরকার করতে চায়, বিএনপি জাতীয় সরকারে গিয়ে ডিলেট করতে চায় নাই। এটা তাদের জায়গা থেকে হয়তো মনে হয়েছে। জনাব নাহিদ যেটা বলছেন এটা সঠিক হতেই পারে। আবারও বলছি, বিএনপি জাতীয় সরকারে গেলে আমি মনে করি সেটা ভালো হতো। যখন হয় নাই তাই বলে এখন নির্বাচন চাওয়া যাবে না, এটা হলো প্রবলেমের জায়গা। তারা মনে করছেন সরকারে থেকে, কিন্তু অভ্যুত্থানের পরই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা ছিল বেশি। আচ্ছা, এটা গেল ছিল, অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে। ছাত্ররা এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা 1/11 থেকে এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলে এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1/11 সরকারের প্রস্তাবনা করছে। মানে মূল আর্গুমেন্ট হচ্ছে বিএনপি 1/11, এবং তিনি মনে করছেন ছাত্ররা থাকাতেই এই সরকারটা 1/11 সরকারের মতো হয়নি, আদারওয়াইজ এটা 1/11 মতো সরকার হয়ে যেত। আমি আসবো। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না, এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। বিএনপির ভালো বিএনপি বোঝে না, জনাব নাহিদ বুঝতে পারছেন। আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষে নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগে 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। আমার কাছে একটা খুব স্পষ্ট কথা আছে, বিএনপির পন্থী যেসব লোক যেখানে যেখানে আছে, সরকার নির্বাচনের আগে প্রত্যেককে ফায়ার করুক। বিভিন্ন জায়গায় তদবিরের কথা বলেছেন জনাব আসিফ মাহমুদও। আমরা তাহলে একটা পাল্টা প্রশ্ন করতে পারি, আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করা সচিবরা কিছুটা এদিক সেদিক করে প্রায় সবাই এখনো পদে কেন আছে? ওরা তো আওয়ামীপন্থী, ওরা কিভাবে পদে আছে? কেন তাদেরকে পদে রাখা হয়েছিল? দীর্ঘদিন আমরা আলাপ করেছি, শেখ হাসিনার আশীর্বাদ ছাড়া একজন সচিব হতে পেরেছেন, সচিবের দায়িত্ব পেয়েছেন? ডিলটা কি তাদেরকে ক্ষমতায় রাখার জন্য? এসব প্রশ্ন আসবে, এবং নির্বাচনের আগে এইসব সচিবকেও সরাতে হবে, নাকি এসব সচিব রাখা হয়েছে যাতে নিউট্রাল ধরনের কেউ না আসে? আওয়ামী লীগের সচিব বেশি কথা শুনবে কারণ ও ভয়ে আছে? আমি জানি না, অনেক আলোচনা আছে, এবং আমি একমত জনাব নাহিদ বা আসিফের সাথে যে বিএনপির পন্থী যেসব মানুষজনকে মনে করেন যে নির্বাচনের জন্য বাধা হতে পারে, তাদের প্রত্যেককে নির্বাচনের আগে সরকার ফায়ার করুক। রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা, সব ইস্যু বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়ে আসে। ওইগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না, কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসছে। মানে আমরা কোনটা কার দাবি? ছাত্রদের দাবি, জাতির দাবি, স্টাফ টু সাই। ছাত্ররা যখন শেখ হাসিনার পতন চেয়েছিলেন সেটা জাতীয় দাবি ছিল, সেজন্যই ওটা সাকসেসফুল হয়েছে। নানা রকম মানুষ নানা উদ্দেশ্যে নানান কারণে শেখ হাসিনার পতন চেয়েছিল, কিন্তু এখনকার তাদের সবগুলো দাবি জনগণের দাবি কিভাবে প্রমাণ হয় আমি জানি না। তারপর বলছেন, কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব। এবার ওনারা কঠোর হচ্ছেন। আওয়ামী লীগের বিষয়ে ভারতে
ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য ধরতে পারি নাই। এত হত্যা ও অপরাধের পরও হায়, এই জাতীয় ঐক্য লইয়ে আমরা কি রাষ্ট্র বানাবো? বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। আমি আশা করি এই বিভাজনের ব্যাপারটা ছাত্র উপদেষ্টারা বা ছাত্রদের যারা দল করছেন, রাজনীতি করছেন, তাদেরও মনে রাখতে হবে। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। বিক্রি হওয়ার আলাপ আসবে বাংলাদেশে, বিক্রি হচ্ছে, অনেকেই হচ্ছে। আমরা খোঁজ খবর কিছুটা হলেও জানি। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে। লাস্টে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কথা উনি বলছেন, এবং বিএনপির মধ্যে এক ধরনের কনফ্লিক্ট তৈরি হতে পারে বা তৈরি করার চেষ্টা হিসাবে দেখতে পারি। মানে বিএনপির সবাই এই অবস্থা গ্রহণ করছেন না, এবং বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন। লাস্ট প্যারাগ্রাফে মনে হয় যে একটু যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য নিয়ে তিনি কথা বলছেন, সেটা জাস্ট তার নিজস্ব বক্তব্য, এটা বিএনপি এন্ডোর্স করে না। এটা তার কথা টোনে, এবং উনি তাদের প্রতি পাল্টা আহ্বান জানাচ্ছেন যাতে তারা যেটা চাইছেন, তারা এটাকেই অভ্যুত্থানের এক্সপেকটেশন বলছেন, সেটার বিরুদ্ধে যাতে না যায়। ওই যে বললাম, ইট ওয়াজ এ ডিজাস্টার। এই স্ট্যাটাসটা উনি না দিলে সবচেয়ে ভালো হতো, সময় নিয়ে দিলে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ভালো হয় না। এটা তাদের মতো কম বয়সে তো আরও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যতই শান্ত থাকুক, যতই তার চারিত্রিক গভীরতা থাকুক, দিনের শেষে তিনি একজন বেশ কম বয়স্ক তরুণ, ইন হিজ 20s, mid-20s বা লেট 20s, খুবই কম বয়স। উনি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছেন। আমি এক্সপেক্ট করি তিনি রিয়ালাইজ করবেন। আসি এবার সেই জায়গাটা, 1-11 সরকার, মানে আসলে বিএনপি 1-11 সরকার কেন চাইবে? মানে 1-11 সাফারারকে বিএনপি, এবং এখন 1-11 ধরনের একটা সরকার যদি আসে, সে কি বিএনপির পক্ষে আসবে? এবং বিএনপি যেমন আওয়ামী লীগকে আগের 1-11 সরকার বসিয়েছে বলে পারসেপশন আছে, সে কি বিএনপিকে বসাতে আসবে? আমি জানি না কোত্থেকে উনি এটা বললেন। আর তাদের কম্পোনেন্টগুলো, মানে 3 জন ছাত্র বাদ দিলে বাকি সব কি তাহলে 1-11 মতো? তার মানে উনি কোন ক্যাবিনেটে আছেন যেই ক্যাবিনেটের লোকজন আদতে 1-11? মানে খুবই সারপ্রাইজিং না? উনি একটা ক্যাবিনেটে আছেন যে ক্যাবিনেটের প্রত্যেকটা মানুষকে উনি আসলে ব্লেম করছেন। ওনারা 3 জন না থাকলে এটা 1-11 সরকার হয়ে যেত। তাহলে তারা 3 জন থেকে রাদার তারা এটাকে 1-11 হওয়া থেকে ঠেকিয়ে রাখছেন। তার মানে কি ভীষণ অশ্রদ্ধা এবং অসম্মান এবং সন্দেহ তার ক্যাবিনেটের মানুষদের প্রতি। তাহলে তো আসলে তাদের এবং তাদের হয়ে যারা মাঠে আছেন, প্রত্যেকের মাঠে নামা উচিত এই পুরো ক্যাবিনেট পাল্টে ফেলা, এবং আমরা পুরোপুরি একটা অভ্যুত্থানের সরকার যেখানে সব ছাত্ররাই উপদেষ্টা হবে আর কেউ হবে না, সেটার দাবি করা। আমি এবার বলি, প্রথমে ওই 2 জন এবং পরে জনাব মাহফুজ আলম যদি না যেতেন এই সরকারে, আমরা কি সরকারকে ওন করতাম না? ডক্টর ইউনূসের নেতৃত্বে যদি হতো, আমি এই ধারণার সাথে একমত। ছাত্ররা যদি নাও যেত, আমাদের এই মুভমেন্টের সময় বহু মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ম্যাচিওর্ড মানুষদের মধ্যে, বয়স এবং অভিজ্ঞতার ম্যাচিউরিটির কথা বলছি, অনেকেই ছিলেন, আমি নামও বলতে পারি প্রচুর। আমি তার সরিয়ে রেখেই বলছি, তাদেরকে নিয়ে সরকারটা হলে সেটা নিশ্চিতভাবেই ভালো হতো, কোনো সন্দেহ নাই, এবং সেটাকেও করতো। কিন্তু তারপরও ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা দাঁড়িয়েছে, সেই সরকারটাকে গণ অভ্যুত্থানের পক্ষের সরকার হিসেবে সবাই অ্যাকসেপ্ট করছে, এবং এই 3 ছাত্র উপদেষ্টা না থাকলেও সেটা করতো। কিন্তু তারা এই মারাত্মক অপবাদ দিচ্ছেন, এবং এক ধরনের স্টিগমা দেয়া, এক ধরনের মানে যে ম্যানুফ্যাকচারিং কনসেন্টে আছে না, যে আপনি একটা থ্রেট দেখান, একটা ভীতি সামনে আনার চেষ্টা করেন। চমস্কিরা বলেছেন যে অনেকভাবে আপনি আপনার সম্মতি উৎপাদন করেন, তার মধ্যে একটা হচ্ছে একটা জুজুর ভয় দেখানো। ফানি ব্যাপার হচ্ছে জনাব ওবায়দুল কাদেরও একই জুজুর ভয় দেখাতেন। আজকে জনাব নাহিদ যেটা দেখাচ্ছেন, কেউ দুটো স্ক্রিনশট পাশাপাশি দিয়ে ফেসবুকে সেটা পোস্টও করছেন। শেষ কথা, আমি জনাব আসিফ যেটা বলছেন সেটা হলো, উনি ক্ষমতায় থেকে রাজনীতি করবেন না, রাজনীতি করলে উনি ওখান থেকে নেমে আসবেন। কিন্তু অভিযোগটা ভিন্ন। আই রিপিট,
এই পারসেপশন আছে। আজকে এটা আরও প্রমাণিত হলো যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের গুরুত্বপূর্ণ নেতারা এটাকে স্ট্যাটাসটাকে শেয়ার করছেন, তার মানে ছাত্রদের সাথে উপদেষ্টাদের যোগাযোগ আছে, তারা রাজনৈতিক দলে যাচ্ছেন কি যাচ্ছেন, এবং এটা আরও পারসেপশন আছে, ইনফরমেশনও আছে। কারণ এই একটা দলের যখন কর্মকাণ্ড কর্মযজ্ঞ চলতে থাকে তার কিছু তথ্য তো লিকড হয়, যে ছাত্র উপদেষ্টারা দল গঠনের সাথে জড়িত আছেন, সাহায্য করছেন, এটা একটু ভেরিফাইড হতে হবে, কিন্তু এই ধরনের আলাপ বা এই ধরনের ধারণা আছে। সুতরাং এই অবিশ্বাসের জায়গাটাই দূর করা দরকার। তারা ক্ষমতায় থেকে রাজনীতি সরাসরি করবেন না, কিন্তু ক্ষমতায় থেকে তাদের যদি ইনফর্মালিও রাজনীতির সাথে যুক্ত থাকার মতো পরিস্থিতি হয়, অভিযোগ হয়, তাহলে এই আলাপ সামনে আসবেই। জনাব আসিফ এবং জনাব নাহিদ যেহেতু অনেকগুলো মন্ত্রণালয় সামলান, তাদের ওইদিকের ব্যস্ততা আছে, কিন্তু যারা মাহফুজ এক্সক্লুসিভলি দলের দেখাশোনা করছেন দল গঠনের ক্ষেত্রে, এই পারসেপশন আছে। সুতরাং সামনে একটা নির্বাচন যখন হতে যাচ্ছে, তারা ফর্মালি দলের পার্ট না হয়েও যদি সরকারের থেকে এই কাজগুলো করেন, সেটা প্রবলেম্যাটিক। এবং শুধু এই তিনজন না, আর কাউকেও যদি মনে হয় যে তারা একই ধরনের কাজ করছেন, সেটা তো প্রবলেম হবেই। প্রায় একটা কথা নাগরিক কমিটি থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র দু একজন নেতাকে বলতে শুনেছি, ভিডিও ক্লিপ পাওয়া যায়, টকশোতে গিয়ে বলছেন বিএনপি নিজেই তো কিংস পার্টি। আমরা মানে টোনটা এরকম যে এখানে কিংস পার্টি হলে সমস্যা কি, মেজর সমস্যা আছে। সকল দুটো কিংস পার্টি একই না, কেন একই না? ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যে ভিডিও ফুটেজটি আজকে আপনারা দেখেছেন বা যে ভিডিওগুলি আপনারা দেখলেন, যে বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে সমন্বয়করা বা বাংলাদেশ থেকে পালাচ্ছে সমন্বয়করা, এটা মূলত টোটালি একটা ফেক এবং গুজব। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না। আর আজকে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখলেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেই আপনাদেরকে দেখানো হয়েছে। ধন্যবাদ।